সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭-১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীনের কৃষি এমনিতেই বেশ আধুনিক, তবে সেটাকে কি করে আরও বেশি উৎপাদনশীল ও আরও জনমুখী করা যায় সেজন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে চীন সরকার। নিখুঁত পদ্ধতিতে চারা রোপণ, ডিজিটালাইজড চাষাবাদ এবং পশু সম্পদ ও মৎস্য পালনের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগসহ মোট ৭টি ক্ষেত্রে প্রাধান্য দিয়ে ২০২৮ সালকে লক্ষ্য করে স্মার্ট কৃষি বিকাশের একটি মহাপরিকল্পনা তৈরি করেছে দেশটির কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়। বিস্তারিত প্রতিবেদনে। কৃষি নিয়ে সামনের দিনগুলোয় চীনের আছে মহাপরিকল্পনা। দেশটির কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি প্রকাশ করল সেই পরিকল্পনার একটি রূপরেখা। এতে আছে কিছু নির্দেশিকা এবং সেগুলো বাস্তবায়নের বিস্তারিত। এ পরিকল্পনার বেশিরভাগই মূলত স্মার্ট কৃষি প্রযুক্তিকে ঘিরে। প্রধান শস্যগুলোর নির্ভুল রোপণ পদ্ধতির প্রচার, কৃষি সরঞ্জামকে ডিজিটালাইজ করা এবং বুদ্ধিমান পশু সম্পদ প্রজনন এবং মৎস্য সম্পদ বৃদ্ধি করা এই পরিকল্পনারই অংশ। আমরা স্যাটেলাইট, ড্রোন এবং গ্রাউন্ড স্ক্রিনিংয়ের সমন্বিত একটি মনিটরিং নেটওয়ার্ক সাজিয়েছি, যা কৃষি, আবহাওয়া, মাটির আর্দ্রতা এবং পরিবেশগত কারণগুলো যেমন কীটপতঙ্গ এবং রোগের রিয়েল টাইম তথ্য দেবে। এটি আমাদের নিরীক্ষণ এবং কৃষি বিপর্যয়ের পূর্বাভাস দেওয়ার সক্ষমতা ব্যাপকভাবে বাড়িয়েছে। চীনে প্রথমবারের মতো স্মার্ট কৃষির জন্য জনসেবা সক্ষমতা নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এর জন্য প্রাসঙ্গিক কর্তৃপক্ষ কৃষি এবং গ্রামীণ বিষয়গুলোর উপর একটি বিগ ডেটা প্ল্যাটফর্ম তৈরি করবে এবং কম খরচে কৃষক ও কৃষি বাণিজ্যের ডিজিটাল রূপান্তর উন্নীত করতে বিভিন্ন মডেল ও সরঞ্জাম তৈরি করবে। হবেই প্রদেশের সিয়ংআন নিউ এরিয়ায় ফুসি ফার্মল্যান্ড নামের একটি স্মার্ট খামার চীনের বিভিন্ন শহরে চালু হচ্ছে। বিগ ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এখানকার প্রকৌশলীরা ২০ কিলোমিটার দূরের একটি নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে কৃষি যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করে শস্য রোপণ পরিচালনা করছেন। একটি বড় স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফসল সম্পর্কে রিয়েল টাইম তথ্য। এই খামার সংশ্লিষ্টরা জানালেন, এখানকার স্মার্ট কৃষি যন্ত্রগুলো পূর্ব নির্ধারিত রুট অনুসরণ করে। এগুলো বেইতৌ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে কাজ করে। এই বিগ ডেটার উপর ভিত্তি করে বানানো মডেলের মাধ্যমে বীজ বপন ও চারা রোপণের পাশাপাশি ফুসি খামারে উদ্ভিদের প্রজনন দক্ষতাও বেড়েছে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। চীনের বিজ্ঞানীরা মহাকাশে ধান চাষের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন, যা মহাকাশ খাদ্য উৎপাদন এবং ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই অভিনব গবেষণাটি মহাকাশ পরিবেশে উদ্ভিদ বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দিকে একটি নতুন দ্বার উন্মুক্ত করেছে। বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। পৃথিবীর মাটি ও পরিবেশ ধান চাষের উপযোগী হলেও মহাকাশের পরিবেশে বিষয়টি মোটেও সহজ কাজ নয়। তবে এই অসম্ভব কাজটিকে করে দেখিয়েছেন চীনের বিজ্ঞানীরা। তারা মহাকাশে ধান ফলাতে সফল হয়েছেন। এছাড়া মহাকাশে চাষ করা এই ধানের বীজ পৃথিবীতে নিয়ে এসে নতুন জাতের চাল তৈরির কাজটিও করছেন এই গবেষকরা। সম্প্রতি চীনের বিজ্ঞান একাডেমি এসব তথ্য জানিয়েছে। চীনের বিজ্ঞানীরা মহাকাশে ধান চাষ করে দেখেছেন মহাকাশে জন্মানো ধান এবং পৃথিবীতে জন্মানো ধানের মধ্যে বৃদ্ধির উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। এই ধরনের গবেষণা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে ভবিষ্যতে মহাকাশে ধান চাষ কিংবা পৃথিবীর খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
চীনের মানববাহী মহাকাশযান শেনচৌ 14 2022 সালে মহাকাশে 6টি ধানের বীজ নিয়ে গিয়েছিল। এই বীজগুলো মহাকাশে 120 দিন ধরে চাষ করা হয়। অভিকর্ষহীন ও অন্যান্য বিশেষ পরিবেশে ধান গাছগুলো স্বাভাবিকভাবে বৃদ্ধি হয় এবং এর থেকে নতুন করে 59টি ধান পাওয়া যায়। পরবর্তীতে এই ধান বীজগুলো পৃথিবীতে ফিরিয়ে আনলে চীনের বিজ্ঞান একাডেমির অধিভুক্ত সেন্টার ফর এক্সিলেন্স ইন মলিকুলার প্লান্ট সায়েন্সের বিজ্ঞানীরা গ্রিনহাউস পরিবেশ এবং খামারে ধানগুলো পুনরায় চাষ করেন। এই গবেষণার মূল উদ্দেশ্য হল মহাকাশ পরিবেশে উদ্ভিদের বৃদ্ধির ওপর গবেষণা এবং ভবিষ্যতে মহাকাশচারীদের জন্য খাদ্য উৎপাদনের সম্ভাবনা অন্বেষণ করা। 6টি বীজ ওয়েনথিয়ান মডিউলে পাঠানো হয়। সেখানে চাষ করে আমরা মোট 59টি নতুন ধানের বীজ পেয়েছি। এই 59টি ধানের বীজ বেশ মূল্যবান ছিল, তাই আমরা এই বীজগুলোর কয়েকটি আর্টিফিশিয়াল ক্লাইমেট চেম্বারে প্রজননের জন্য নিয়েছিলাম। সেখানে চাষের পর আমরা এর থেকে আরও 10,000 ধানের বীজ পেয়েছি। তারপর আমরা এগুলোর কিছু নিয়ে ক্ষেতে রোপণ করি। গবেষক চেং বলছেন, মহাকাশে জন্মানো 59টি ধানের বীজকে প্রথম প্রজন্ম, আর্টিফিশিয়াল ক্লাইমেট চেম্বারে বা ফাইটোট্রোনে জন্মানো প্রায় 10,000 বীজকে দ্বিতীয় প্রজন্ম এবং খামারের ক্ষেতে রোপণ করা ধানগুলোকে তৃতীয় প্রজন্ম বলা হচ্ছে। প্রাথমিক গবেষণা ফলাফলে দেখা গেছে মহাকাশের মাইক্রোগ্রাভিটির মধ্যেও ধানের বীজের ভ্রূণ স্বাভাবিকভাবে বিকশিত হয়েছে, শক্তপোক্ত হয়েই বেড়ে উঠেছে। বর্তমানে তারা খামারে রোপণ করা ধানগুলো তৃতীয় প্রজন্মের ধান গাছগুলোকে খুব ভালো করে পরীক্ষা করছেন। তারা দেখছেন ধানগুলো কত বড়, কতটা সুস্থ এবং কত ধান হয়। পাশাপাশি মহাকাশে উৎপাদিত ধান এবং পৃথিবীতে জন্মানো ধানের মধ্যে তুলনামূলক গবেষণাও চালিয়ে যাচ্ছেন এই বিজ্ঞানীরা। আমরা মহাকাশ এবং পৃথিবীতে জন্মানো ধানের মধ্যে বৃদ্ধির উল্লেখযোগ্য পার্থক্য লক্ষ্য করেছি, বিশেষ করে উদ্ভিদের গঠনের ক্ষেত্রে। মহাকাশে পাতার মধ্যকার কোণ উল্লেখযোগ্যভাবে বড় হয়ে যায়। বড় পাতাগুলোকে একে অপরকে ছায়া দিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাধা দেয়, যার ফলে অন্য পাতার বৃদ্ধিকে ব্যাপকভাবে প্রভাবিত হয়। গবেষকরা আণবিক জীববিজ্ঞান কৌশল ব্যবহার করে পাতার কোণের পার্থক্যের বিষয়টি বিশ্লেষণ করেছেন এবং এর জন্য দায়ী জিনগুলোকে চিহ্নিত করেছেন। এই সমস্যার সমাধানে তারা জেনেটিক্যালি পরিবর্তনের কথাও জানিয়েছেন। এছাড়া গবেষকরা মহাকাশে জন্মানো ধানের আকৃতির পরিবর্তনও লক্ষ্য করেছেন। 2022 সালে চীনের মহাকাশ স্টেশনে পরিচালিত 120 দিনের ধানের এই গবেষণাটি মহাকাশে ধান সংক্রান্ত বিশ্বের প্রথম কোনো গবেষণা। এই গবেষণায় প্রথমবারের মতো সফলভাবে কক্ষপথে ধান থেকে গাছ এবং পুনরায় বীজ সংগ্রহ করা হয়। দেশটির এমন সাফল্যের পূর্বে মহাকাশ স্টেশনে অ্যারাবিডোপসিস, রেপসিড, মটরশুঁটি এবং গমের বীজ থেকে বীজ পর্যন্ত চাষ করা হয়েছিল। শুভ আনোয়ার, CMG বাংলা। মরুভূমিতে মাছ চাষ একটু অবাক লাগছে না? চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মরুভূমিতে চাষ করা হচ্ছে এই মাছ। মরুভূমির পানি লবণাক্ত হয়, এখানে মূলত সামুদ্রিক মাছই চাষ করছেন তারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যেদিকে চোখ যায় শুধু বালি আর বালি, এর মাঝে ছোট্ট 3টি পুকুর, আর সেখানে চাষ করা হচ্ছে মাছ। বিস্তীর্ণ জায়গায় এই মরুভূমির নাম তাকলামাকান মরুভূমি। চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত এই মরুভূমি দেশটির সবচেয়ে বৃহত্তম মরুভূমি। এই পুকুরগুলোতে চাষ করা হয় সামুদ্রিক মাছ, কেননা এই মরুভূমির নিচে থাকা লবণাক্ত পানির মজুদ থাকার কারণে সামুদ্রিক মাছ চাষের উপযোগী এই পানি। তাই তো বিভিন্ন সামুদ্রিক মাছ চাষ করে থাকেন চাষিরা। শুরুর দিকে মাটির নিচে পানি আবিষ্কারের পরই শুরু হয় পুকুর খনন। সিদ্ধান্ত হয় মরুভূমিতে মাছ চাষ করার। পানি পরীক্ষার ফলাফল ভালো ছিল। তারপর আমরা 3 মিটার গভীর পুকুর খনন করি এবং 1 মিটার গভীর পানিতে পূর্ণ করি। মরুভূমি সম্পূর্ণভাবে দূষণমুক্ত।
এই পুকুরগুলোর দুটি ১৬ মিটার প্রশস্ত এবং ১০০ মিটার দীর্ঘ পুকুরের মধ্যে একটিকে সমুদ্রের পানি তৈরি করার জন্য ব্যবহার করা হয় আর অন্যটি মাছ চাষের জন্য। মে এবং জুন মাসে ছাড়া হয় মাছের পোনা। শুরুতে ১ লাখ ফ্ল্যাট হেড গ্রে মুলেট পোনা পুকুরে ছাড়া হয়। মূলত গ্রীষ্মকালে মরুভূমির বালির পৃষ্ঠতলের তাপমাত্রা ৭৫ ডিগ্রি সেলসিয়াস থাকে। তখন এই পুকুরগুলোর পানির তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকে। সেই সময় মাছের প্রজননের উপযুক্ত সময় হিসেবে ধরা হয়। আবার শীতকালে মাছ চাষের জন্য আদর্শ তাপমাত্রা বজায় রাখতে চাষিরা মাছের পুকুরের কাছেই তৈরি করেছে গ্রিন হাউস। এখানে ৬৮টি পানির ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে। এখানে পানি সঞ্চালন তাপীকরণ ব্যবস্থা দিয়ে সজ্জিত, যা পানির তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস বজায় রাখতে সাহায্য করে। অন্যদিকে মে থেকে জুলাই পর্যন্ত বালির ঝড়ের সময়, তখন একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। তখন এই ট্যাঙ্কগুলো ভালো কাজ করে, কেননা ট্যাঙ্কগুলো পানি পরিশোধন করতে সাহায্য করে এবং উন্নত পরিবেশ প্রদানে সাহায্য করে। বর্তমানে এই পুকুরগুলোতে ছাড়া প্রথম ব্যাচের মাছের পোনা এখন ২৫ সেন্টিমিটার বড় হয়েছে। পাশাপাশি এদের বেঁচে থাকার হার ৯৮%। এই পুকুরের মাছগুলোকে সাধারণ খাবারের পাশাপাশি পোকা খাবার হিসেবে দেওয়া হয়। আর এই পোকাকে আকৃষ্ট করতে পুকুরের উপর ব্যবস্থা করা হয়েছে আলোর। নানা প্রতিবন্ধকতা পার করে এখন স্বপ্ন সত্যি হওয়ার পথে হাঁটছে গং। দিন যত যাচ্ছে এই শিনচিয়াং অঞ্চল সামুদ্রিক খাদ্য উৎপাদনে এগিয়ে যাচ্ছে। কিয়োমো জেলার ত্রাতং শহরের মরুভূমির শুষ্ক বালির এই পুকুরগুলোর মাছ চাষ অবাক করেছে মাছ চাষিদের। এটি নতুন সাফল্য হিসেবে দেখছেন তারা। আফরিন মিম, সিএমজি বাংলা। চীনের আপেলের রাজধানী শান্তংয়ে আপেল চাষে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। প্রদেশটির প্রধান উৎপাদন অঞ্চলে স্থাপন করা হয়েছে ডিজিটাল ব্যবস্থাপনা ডিভাইস। আর এর মাধ্যমে আপেল চাষি চাষ সম্পর্কিত সকল তথ্য পাচ্ছেন ঘরে বসেই। এই স্মার্ট চাষাবাদ পদ্ধতি নিয়ে থাকছে বিস্তারিত। সুমিষ্ট ফল আপেল, যার চাহিদা রয়েছে বিশ্বব্যাপী। চীনের বিভিন্ন অঞ্চলে আপেল চাষ হলেও শান্তংয়ের ছিশিয়া কাউন্টিকে বলা হয় আপেলের রাজধানী। এবার এই অঞ্চলে আপেল উৎপাদনে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি। ছিশিয়ার ৬০,০০০ হেক্টর এলাকা জুড়ে প্রতি বছর আপেল চাষ হয়। বিস্তৃত পরিসরের আপেলের এই বাগানের রক্ষণাবেক্ষণে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি, যা আপেল কখন পাকে ও কখন সংগ্রহ করতে হবে সেটার সঠিক সময় বলে দেয়। এই বড় পর্দার মাধ্যমে আপেল গাছের বৃদ্ধি আমরা স্পষ্টভাবে দেখতে পারি এবং এই প্ল্যাটফর্মটি আপেল তোলার সঠিক সময় সম্পর্কে ধারণা দেয়। স্থানীয় সমবায় নিয়ন্ত্রণ কেন্দ্রের দেয়ালে একটি পর্দায় হাজার হাজার আপেল গাছের রিয়েল টাইম ডেটা প্রদর্শিত হয়, যার মাধ্যমে সহজেই মনিটরিং করা যায় বাগানের অবস্থা। এছাড়া এই প্রযুক্তির মাধ্যমে মাটির গুণমান এবং স্বয়ংক্রিয়ভাবে সেচ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যায়। ছিশিয়ার প্রশাসন বলছে এ পর্যন্ত ২৬৬৭ হেক্টর বাগান জুড়ে ডিজিটাল ব্যবস্থাপনা ডিভাইস স্থাপন করা হয়েছে, যার ফলে এবছর আপেল উৎপাদন ৮% বাড়বে বলে আশা করা হচ্ছে। চাইনিজ ক্যাবেজ দিয়ে তৈরি করা খাদ্য কিমচির বিপুল চাহিদা রয়েছে দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে। এবছর আবহাওয়া সহ বিভিন্ন কারণে ক্যাবেজের উৎপাদন দক্ষিণ কোরিয়ায় কিছুটা কম হয়েছে, ফলে চীনের ক্যাবেজ বাজারের উপর চাপ পড়েছে। চীন থেকে সরবরাহের জন্য অর্ডারের পরিমাণও বেশি। বিস্তারিত রয়েছে শান্তা মারিয়ার প্রতিবেদনে। চাইনিজ ক্যাবেজে মাখানো হচ্ছে মশলা, তৈরি হচ্ছে মুখরোচক খাদ্য কিমচি। চাইনিজ ক্যাবেজ থেকে তৈরি করা কিমচির চাহিদা চীনের বাইরে দক্ষিণ কোরিয়াতেও অনেক। দক্ষিণ কোরিয়ায় যত কিমচি ব্যবহার হয় তার অর্ধেকের বেশি সরবরাহ করা হয় চীনের শান্তং প্রদেশের ছিংতাও শহর থেকে। ছিংতাওয়ের কাউন্টি স্তরের শহর ফিংতু হল কিমচির রপ্তানি হাব। এবছর দক্ষিণ কোরিয়ায় ক্যাবেজের ফলন কম হয়েছে। তাছাড়া শরৎকালীন ক্যাবেজে তৈরি কিমচির স্বাদ বেশি মজার।
একটি কোম্পানি জানায় তাদের কারখানায় পুরো দমে উৎপাদন চলছে। প্রতিদিন 100 টন কিমচি তৈরি হচ্ছে। এর 80 ভাগই আন্তর্জাতিক বাজারে চলে যাচ্ছে। সেপ্টেম্বর থেকে আমরা প্রচুর অর্ডার পেয়েছি। দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের মতো দেশ থেকে আমরা অর্ডার পাই। মোট পরিমাণের 70%ই দক্ষিণ কোরিয়ার। গত বছরের তুলনায় রপ্তানি মূল্য বেড়েছে। বর্তমানে ছিংতাও শহরে 20টির বেশি সম্ভাবনাময় কিমচি প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান রয়েছে। এ বছরের প্রথম 8 মাসে এই শহর থেকে 1,73,000 টন কিমচি রপ্তানি করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 12% বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন এ বছর দক্ষিণ কোরিয়ায় কিমচি রপ্তানি 3 লাখ টন ছাড়িয়ে যাবে। চীনের তৈরি কিমচি কারখানা থেকে চলে যাচ্ছে বন্দরে, জাহাজ বোঝাই হয়ে পাড়ি জমাচ্ছে বিদেশে, পৌঁছে যাচ্ছে বিদেশি গ্রাহকদের কাছে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।